10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের আজকের এই ক্লাসে আমি ফারহান সাকিব তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দুটো লেখা পড়ব। একটা হচ্ছে জীবন ও বৃক্ষ এবং আরেকটা হচ্ছে তাহারই পড়ে মনে। তাহলে চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। আমরা প্রথমেই তাহারে পড়ে মনে পড়ব, যেটি লিখেছেন বেগম সুফিয়া কামাল। তো প্রথমেই সুফিয়া কামাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই, যেগুলো কিনা ভর্তি পরীক্ষার জন্য আমাদের মনে রাখতে হবে। সুফিয়া কামাল বাংলাদেশের একজন বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম 1911 সালের 20 জুন বরিশালে এবং তার পৈতৃক নিবাস কুমিল্লায়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য যে সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়, সেটি হচ্ছে কুমিল্লায়। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলিম নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন, অর্থাৎ যে কোনো ধরনের কাজ করার কিংবা শিক্ষা গ্রহণ করার স্বাধীনতা অথবা সুযোগ অথবা অধিকার সে সময়কার মুসলিম নারীরা পেতেন না বা বঞ্চিত হতেন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্য দিয়ে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনের ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবে বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য যে কাকে জননী সম্ভাষণে ভূষিত করা হয়েছে। এটি হচ্ছে সুফিয়া কামালকে। সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাঁটা, উদাত্ত পৃথিবী ইত্যাদি। এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরউদ্দিন স্বর্ণপদক সহ বিভিন্ন পদকে তিনি ভূষিত হয়েছেন। সুফিয়া কামাল 1999 সালের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তারপর এখন আমরা চলো পাঠ পরিচিতি সম্পর্কে একটু দেখে আসি। কি আছে পাঠ পরিচিতিতে? পাঠ পরিচিতির একেবারে শুরুতেই আমরা উৎস সম্পর্কে জানতে পারবো। তাহারই পড়ে মনে এই কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু এবারকার ঘটনা একটুখানি ভিন্ন। এবার কবির মনে কোনো ধরনের আনন্দ নেই, বরঞ্চ সমগ্রটাই যেন বিষাদে ভরে আছে। কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারে না। তার মানে কবির মন যদি খারাপ থাকে, তাহলে আশপাশের প্রকৃতি বা পারিপার্শ্বিকতা যত চমৎকারই হোক না কেন, সেটি বিন্দুমাত্র কবিকে প্রভাবিত করতে পারে না। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনা ছায়াপথ ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। অর্থাৎ তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে রেখেছিলেন তার স্বামী। হঠাৎ করে তিনি মারা যাওয়ায় তিনি একেবারে একা হয়ে যান এবং তিনি দীর্ঘদিন এই দুঃখবোধ নিয়ে বেঁচে থাকেন। কবির ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে বা শূন্যতার হাহাকারে। তাহারই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে রেখেছে এই বিষাদময় রিক্ততার সুর বা এই দুঃখ ভারাক্রান্ত শূন্যতার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদয়ের বেদনা। তার মানে বসন্তকাল বাইরে চলে এসেছে, কিন্তু তারপরেও কবি তার যেই দুঃখবোধ রয়েছে সেই দুঃখবোধ থেকে সরে আসতে পারছেন না। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। গঠনরীতির দিক থেকে এটি একটি সংলাপ নির্ভর রচনা, অর্থাৎ এখানে নানা ধরনের সংলাপের মাধ্যমেই আসলে কাহিনীটি এগিয়ে গেছে। কবিতার আবেগময় ভাববস্তুর বেদনাঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্যমণ্ডিত যে তা সহজে
পাঠকের অন্তর ছুঁয়ে যায়। তার মানে এই অংশে বলার চেষ্টা করা হয়েছে যে কবি এত চমৎকারভাবে তার এই দুঃখ ভারাক্রান্ত মনের বেদনার কিংবা এই যে অনুভূতির একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, সেটা মানুষের মনকে খুব সহজেই টাচ করে বা স্পর্শ করে। তারপর এখন আমরা তাহারই পরে মনে সুফিয়া কামালের লেখা এই কবিতাটা একটু একটু অংশ করে পড়ি এবং বোঝার চেষ্টা করি। অনেকগুলো শব্দের ব্যাখ্যায় আমরা যেহেতু অনেকদিন যাবৎ কবিতাটা পড়ছি, প্রায় 2-2.5 বছর ধরে, আমরা শব্দার্থ টিকা অংশে পাবো এবং সেই শব্দার্থ ও টিকা অংশগুলো আমি এই ভিডিওতে সবগুলো রিপিট করব না, কারণ হচ্ছে তোমরা অনেকেই সেগুলোর সাথে পরিচিত। আর যারা এখনও কিছুটা কম পড়ার মধ্যে রয়েছে অথবা কিছুটা ভুলে গেছো, তারা একটু কষ্ট করে বই খুলে এই ব্যাপারটা দেখে নিও। তো শুরু করা যাক তাহারই পরে মনে সুফিয়া কামালের লেখা এই কবিতাটা। হে কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। তার মানে এখানে বলা হচ্ছে কবির উদ্দেশ্যে যে কবি কেন এত নিশ্চুপ রয়েছে। প্রকৃতিতে তো ফাগুন চলে এসেছে, অর্থাৎ প্রকৃতিতে বসন্তের একটা ভাবধারা শুরু হয়ে গেছে। বসন্তে বরিয়া তুমি লোবে নাকি তব বন্দনায়। তার মানে বসন্তকে কি তুমি তার গুণকীর্তন করে বরণ করে নেবে না বা গ্রহণ করে নেবে না। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, তার মানে কবির কথা বলা হচ্ছে যে সে তার যে স্নিগ্ধ চোখ রয়েছে সেটা তুলে বলল দক্ষিণ দুয়ার গেছে খুলি। তার মানে বসন্ত কি আসলেই চলে এসেছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। তার মানে যখন বসন্তকাল আসে তার কিছু দিক নির্দেশনা থাকে, অর্থাৎ কিছু জিনিস বা কিছু ব্যাপার দেখে বোঝা যায় যে প্রকৃতিতে আসলেই বসন্তকাল চলে এসেছে। তেমনি একটা ব্যাপার হচ্ছে বাতাবি নেবুর ফুল ফোটা, তেমনই একটা ব্যাপার হচ্ছে আমের মুকুল ফোটা। তো কবি এই ব্যাপারগুলো জিজ্ঞেস করছেন, অর্থাৎ এ অংশ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কবি আসলে এ সম্পর্কেও জানেন না যে আসলেই তার আশেপাশে কি ঘটছে। দক্ষিণা সমীর অর্থাৎ দক্ষিণা বাতাস তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ, এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। তার মানে আশপাশে কি ঘটছে সে সম্পর্কে তোমার কোনো খোঁজ খবরই নেই, এমনটা কিভাবে হতে পারে, এমনটাই প্রশ্ন করা হচ্ছে কবিকে। কহিল সে সুদূরে চাহিয়া, তার মানে অনেক দূরের পানে তাকিয়ে সে বলল অলক্ষের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। তার মানে এখনো কবি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন যে আসলেই বসন্তকাল চলে এসেছে কিনা। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। তার মানে এই যে প্রকৃতিতে বসন্তকাল এসেছে, বসন্তকাল কি এসে কবিকে সম্ভাষণ করেছে কিংবা কবিকে ডেকেছে বরণ করে নেওয়ার জন্য। কবি বলছেন আমার আসলে সেই খোঁজ খবর রাখার সময় বা সুযোগটি হয়ে ওঠেনি, রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। তার মানে কবির প্রতি অনুরোধ করা হচ্ছে কবি যাতে বসন্তকে বরণ করে নেওয়ার উদ্দেশ্যে কিছু সাহিত্য রচনা করেন। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। তার মানে প্রতিবারই তো হয়, এবার না হয় নাই বা হলো। আমার গাহিতে গান বসন্তেরে আনিতে পড়িয়া, রহেনি সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া। তার মানে এ অংশে কবি বোঝানোর চেষ্টা করছেন যে এমনও যদি হয় যে কবি আসলে বসন্তকে বরণ করে নিচ্ছেন না কিংবা কবি বসন্তকে ডাকছেন আসার জন্য, তারপরেও ঋতু কিন্তু তার যে আপন গতি সে আপন গতি থেকে একটুও পিছু হটে না, অর্থাৎ প্রত্যেকটি ঋতু তার আপন গতিতেই চলতে থাকে। তার মানে এই অংশে কবি বোঝানোর চেষ্টা করছেন কবি তার কাব্য প্রতিভা দিয়ে যে সাহিত্য রচনা করবেন তা দিয়ে তিনি হয়তোবা বসন্তকে আরও বেশি মাধুর্যমণ্ডিত করে তুলতে পারবেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি যদি না বলেন কিংবা তিনি যদি না চান তাহলে বসন্ত আসবে না প্রকৃতিতে।
কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। তার মানে হ্যাঁ, হয়তোবা তুমি ডাকা ছাড়াও বসন্তকাল আমাদের প্রকৃতিতে এসে পড়বে, কিন্তু তারপরেও সেটা আসলে ধন্য হবে না, অর্থাৎ তার যে আশাটা সেটা পুরোপুরি বৃথাই থেকে যাবে যদি কিনা কবি সেখানে অভিমান করেন। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়? ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। তার মানে এই যে পুরো ব্যাপারটা সেটা কেন বৃথা হবে, অর্থাৎ সবই তো হচ্ছে, কবির অস্তিত্ব থাকুক বা না থাকুক, কবির সেখানে সংশ্লিষ্টতা থাকুক বা না থাকুক, সবকিছুই তো ঠিকঠাক মতো এগোচ্ছে। বসন্তকাল এসে পড়তে আসলে যেহেতু কোনো বাধা নেই, বসন্তকালের এই যে আশাটা সেটাও কেন গ্রহণযোগ্য হবে না, এমনটাই কবি মনে করছেন। হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? তারপরে কবিকে বলা হচ্ছে, ঠিক আছে না হয় বসন্ত না হয় তার নিজস্ব আপন গতিতে এলো, কিন্তু কেন বসন্তের প্রতি এমন বিমুখ একটা আচরণ করছেন কবি? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? তার মানে ঋতুরাজকে উপেক্ষা করে কিংবা বসন্তকে উপেক্ষা করে কেন তার মনে দুঃখ দিচ্ছে কবি, এমনটা কবির কাছে প্রশ্ন করা হয়েছে। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরিতলে বাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। তার মানে কবিতার এখানে ব্যক্তিগত যে দুঃখবোধ, সেই দুঃখবোধ কিভাবে তাকে প্রকৃতির সান্নিধ্য থেকে দূরে সরিয়ে রাখছে কিংবা কোনো কিছুতেই মনোযোগ দিতে দিচ্ছে না, সে ব্যাপারটি বলার চেষ্টা করছেন। এখন আমরা একটু বিগত বছরের প্রশ্ন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কবিতাটা সম্পর্কে আমাদের যে প্রস্তুতি সেটা কত ভালো হয়েছে, এবং তার পাশাপাশি বুঝতে পারবো যে এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে। প্রশ্ন নং 1, কুহেলি উত্তরিতলে ড্যাশ সন্ন্যাসী উদ্ধৃতির শূন্যস্থানে কি বসবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে এটি এসেছে 2019-20 সালে। অপশন এ মাঘের, বি শীতের, সি পৌষের এবং ডি বসন্তের। এবং সঠিক উত্তর হচ্ছে উত্তর এ অর্থাৎ মাঘের। 2 নং প্রশ্ন, কবিতাটিতে স্নিগ্ধ আঁখিতে বলতে কি বোঝায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2017-18 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ মায়াবী চোখ, অপশন বি কোমল চোখ, অপশন সি উৎসুক চাহনি এবং অপশন ডি নয়ন। এবং এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। প্রশ্ন নং 3, তাহারই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2014-15 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ মোহাম্মদী, অপশন বি কল্লোল, অপশন সি সওগাত এবং অপশন ডি সাধনা। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন এ মোহাম্মদী। 4 নম্বর প্রশ্ন, বসন্তের প্রতি কবি বিমুখ কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2013-14 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ বরণের আগেই বসন্ত চলে এসেছে বলে, অপশন বি শীত কবির প্রিয় বলে, অপশন সি বন্দনা গীতি রচিত হয়নি বলে, অপশন ডি রিক্ত শীতের বিদায়কে ভুলতে না পেরে। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ রিক্ত শীতের বিদায়কে ভুলতে না পেরে। প্রশ্ন নং 5, সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2014-15 সালে এই প্রশ্নটি এসেছে। এর অপশন এ হচ্ছে ঢাকায়, বি বরিশালে, সি কুমিল্লায় এবং ডি হুগলিতে। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি অর্থাৎ কুমিল্লায়। 6 নং প্রশ্ন, কবিতায় ব্যবহৃত পুষ্পরতি শব্দটি কিভাবে গঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে এই প্রশ্নটি এসেছে 2013-14 সালে। অপশন এ সমার্যোগে, বি সন্ধিযোগে, সি প্রত্যয়যোগে এবং ডি বিভক্তিযোগে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ সন্ধিযোগে। 7 নম্বর প্রশ্ন, মাধবী অর্থ কি? এই প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2011-12 সালে। অপশন এ মধুকর, অপশন বি মধুমালতী, সি বাসন্তী ফুল এবং ডি মধুময়। সঠিক উত্তর হচ্ছে
অপশন সি অর্থাৎ বাসন্তী ফুল। 8 নম্বর প্রশ্ন, এখনো দেখোনি তুমি বাক্যের নি এটি হচ্ছে কি? অপশন এ নেতিবাচক, বি প্রশ্নবোধক, সি জিজ্ঞাসা চিহ্ন এবং ডি ক্রিয়া বিশেষণ। এই প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2010-11 সালে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ক্রিয়া বিশেষণ। 9 নম্বর প্রশ্ন, কুড়ি যে শব্দের বিবর্তিত রূপ সেটি আসলে কি? ঢাকা বিশ্ববিদ্যালয় খ বিভাগে 2005 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ কুড়ি, অপশন বি কেশব, সি কলি এবং ডি কোরক। সঠিক উত্তর হচ্ছে উত্তর ডি কোরক। 10 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতাটির স্তবক সংখ্যা কত? ঢাকা বিশ্ববিদ্যালয় খ বিভাগে এই প্রশ্নটি এসেছে 2006-07 সালে। অপশন এ 4, বি 5, সি 6 এবং ডি 7। সঠিক উত্তর হচ্ছে অপশন বি 5। এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দেখে নেই, যেগুলো হয়তো বা বিগত বছর আসেনি, তবে সামনের বছরগুলোতে আসতে পারে। প্রশ্ন নম্বর 1, গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে কবিতাটি কোন ধরনের? এর সঠিক উত্তর হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দিগন্তের পথে কি চলে গিয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে মাঘের সন্ন্যাসী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই কবিতাটি প্রথম কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর 1935 সাল। 4 নম্বর প্রশ্ন, তাহারই পরে মানে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হচ্ছে কবিতাটির নাটকীয়তা। প্রশ্ন নম্বর 5, বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি কে? এর সঠিক উত্তর হচ্ছে সুফিয়া কামাল। আশা করি এই কবিতাটি সম্পর্কে আমরা যা যা কিছু জানা দরকার সেগুলো জানতে পেরেছি। তারপর এখন আমরা আরেকটা প্রবন্ধ পড়ব। এটা লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী এবং এটার নাম হচ্ছে জীবন ও বৃক্ষ, অর্থাৎ মানুষের জীবনের সাথে গাছের জীবনের কি মিল আছে কিংবা কি অমিল আছে সেসব সংক্রান্ত আলোচনায় আমরা এই প্রবন্ধটিতে দেখতে পাবো। আমরা বরাবরের মতোই শুরুতে মোতাহের হোসেন চৌধুরী সম্পর্কে কিছু জিনিস একটু জেনে নেই। মোতাহের হোসেন চৌধুরীর জন্ম 1903 সালে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে। তিনি স্মরণীয় হয়ে আছেন বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির এক যুগান্তকারী আন্দোলনের অন্যতম কাণ্ডারি হিসেবে। সাহিত্য অঙ্গনে ও বাস্তব জীবনে উভয় ক্ষেত্রে তিনি ছিলেন সৌন্দর্যবোধ, মুক্তবুদ্ধি চেতনা ও মানবপ্রেমের আদর্শের অনুসারী। তার গ্রন্থ সংস্কৃতির কথা বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে এক বিশিষ্ট সংযোজন। তার প্রকাশিত অন্য দুটি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেলের সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা এবং বার্ট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের অনুবাদ সুখ। বাংলা একাডেমি তার প্রকাশিত ও অপ্রকাশিত সমস্ত রচনাবলী আকারে প্রকাশ করেছে। চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে 1956 সালের 18 সেপ্টেম্বর কাজী মোতাহের হোসেন মৃত্যুবরণ করেন। এখন একটু পাঠ পরিচিতি পড়ি। মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তার সংস্কৃতি কথা এই গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। পরার্থে বা পরের জন্য আত্মনিবেদিত সুকৃতিময় সার্থক বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সাথে। তার মানে অন্যের জন্য নিবেদিত প্রাণ হওয়ার যেই চেতনা বা যে আদর্শ গাছে রয়েছে সেটির সাথে মানুষকে মিলিয়ে মূলত এই প্রবন্ধটি লিখেছেন মোতাহের হোসেন। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা, অর্থাৎ বৃক্ষ প্রতিনিয়ত যে সংগ্রাম করে চলে মাটির সাথে কিংবা বৃক্ষ প্রতিনিয়ত যে নীরব সাধনা করে চলে তারই ফলাফল একটা সময় সে পায়। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সেসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনা তেমনি হওয়া উচিত। তাহলে স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রাণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যের সেবায় বিকশিত বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ। এখন আমরা একটু
জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটি পড়ার চেষ্টা করি। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। তার মানে একটা সমাজে বসবাসরত যারা রয়েছে তাদেরকে শুধুমাত্র প্রতিপালন করাটাই কিন্তু সমাজের একমাত্র কাজ নয়, কিংবা তাদেরকে প্রতিপালন করে আসলে সমাজের দায়িত্বটুকু শেষ হয়ে যায় না, বরঞ্চ তার পাশাপাশি একজন মানুষ বর্তমানে যে অবস্থানে রয়েছে তার চেয়েও তাকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা সেটি সমাজ দিয়ে থাকে। স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার কিংবা পুরো পৃথিবী পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় বা বাধা সৃষ্টি করা। গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা একটু মনোযোগ দিয়ে মনে রাখব। প্রেম ও সৌন্দর্যে স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার। গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার চেষ্টা করি। এদের একমাত্র দেবতা হচ্ছে অহংকার, তারই চরণে বা পায়ে তারা নিবেদিত প্রাণ। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার এসবের নিশান বা পতাকা ওড়ানোই এদের কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা অবশ্য বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি, অর্থাৎ একেবারেই নিতান্তই বলার জন্য বলা। সেসব কথা মোটেই তারা অনুভব করেন না কিংবা বিশ্বাস করেন না। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয়, অর্থাৎ জীবনকে মহিমান্বিত করে মূলত জীবনের অস্তিত্ব নয়, বরঞ্চ জীবনের পরিসর। এমনটাই লেখক এখানে বোঝানোর চেষ্টা করছেন। তাদের কাছে জীবনাদর্শনের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল নয়, সজীব বৃক্ষ। তার মানে এই অংশে লেখক বোঝানোর চেষ্টা করছেন সমাজস্থ যারা রয়েছে বা সমাজে বসবাসকারী যে সকল মানুষ রয়েছে তাদেরকে আসলে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। এমনটা করা যাবে না যেমন হচ্ছে ছাঁচের মধ্য দিয়ে ঢুকিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট শেপে বা নির্দিষ্ট আকার আকৃতিতে বানানো যাবে না, বরঞ্চ তাদেরকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। যার বুদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ, অর্থাৎ গাছের মতোই মানুষের হতে হবে, এমনটা লেখক মনে করছেন। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতে বৃক্ষের কাজে সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন। ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ লেখক এই অংশে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করেছেন। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় নয়। ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তপবন প্রেমিক অর্থাৎ এই ধরনের গাছপালা প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না তা বোঝা মুশকিল। জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটা নয় তা তত স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকে এই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। উত্তরে বলবো, চর্মচক্ষুকে বড় না করে, অর্থাৎ নিজের যে চোখটা রয়েছে সেটাকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীর স্থির ভাব পাওয়া যায়, মানুষের সাধনা তেমনি একটি ধীর স্থির ভাবের মধ্য দিয়ে যায়। আর এটাই হওয়া উচিত না। অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষেরই অভিব্যক্তি, নদীতে নয়। অর্থাৎ
নদীকে ক্রমাগত দৃশ্যমানভাবে দেখা যায় যে সে বয়ে চলছে বা সামনে এগোনোর চেষ্টা করছে। অপরদিকে গাছের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কিন্তু আমরা সারাক্ষণ খালি চোখে দেখতে পাই না বা বুঝে উঠতে পারি না। এমনটাই হওয়া উচিত মানুষের বিকাশ সাধনের প্রক্রিয়াটা, এমনটা মনে করেন মোতাহের হোসেন চৌধুরী। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ বা প্রত্যেক দিন দেখতে পাই না। বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রতিদিনই চোখে পড়ে। দোরের কাছে দাঁড়িয়ে দেখে সে অনবরত নদী শান্তি ও সেবার বাণী প্রচার করে। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস, অর্থাৎ আমি যখন কোনো কিছু একটা সাধনা করছি তার পরিবর্তে আমি কি পাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। নদীর সাগরে পতিত হয় সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না, সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। অর্থাৎ শেষমেশ নদী আসলে কিছুই পায় না। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে তখন আপনা থেকে বলতে ইচ্ছা হয়, এই তো সাধনার সার্থকতা। বৃক্ষে প্রাপ্তি ও দান। সৃজনশীল মানুষরাও প্রাপ্তি ও দানে পার্থক্য দেখতে পান না। যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ যা কিছু তারা অ্যাচিভ করেন সেই সকলেই তারা আবার বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেনি, বললে ভালো হতো। তাহলে নিজের ঘরের কাছে যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। অর্থাৎ এই অংশটিও গুরুত্বপূর্ণ। এখানেও কাজী মোতাহের হোসেন মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে আনছেন। নীরব ভাষায় বৃক্ষে আমাদের সার্থকতার গান শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনো হাত নেই। মানুষের বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে, আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কিন্তু কেবল দৈহিক নয়, আত্মিকও। গুরুত্বপূর্ণ একটা বাক্য বা ইনফরমেশন আমরা একটু মনে রাখার চেষ্টা করি। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। এটাও গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা তাই তো আত্মা। এই আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য। তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়, রাইটনেস ইজ অল, বা পরিপক্কতাই সব। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতি দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। কেননা তাতে আত্মার উন্নতি হয় না, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না। তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। অপরের যে বৃদ্ধির কথা বলা হলো তা বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবল বৃদ্ধির ইতিহাস, অর্থাৎ গাছ ক্রমাগত বড় হয়ে চলে। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তাই নয়, প্রশান্তিরও ইঙ্গিত। অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। এখন আমরা একটু সমাস দেখি এই লেখাটি সম্পর্কিত। মহাকবি, ব্যাটবাক্য হচ্ছে মহান যে কবি, সমাস হচ্ছে কর্মধারয় সমাস। বিকৃত বুদ্ধি, এর ব্যাটবাক্য হচ্ছে বিকৃত বুদ্ধি যার, এর সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। সন্ধির ক্ষেত্রে দেখা যাচ্ছে অহংকারের সন্ধিবিচ্ছেদ অহম যোগ কার পর্যন্ত, সন্ধিবিচ্ছেদ পরিযোগ অন্ত, সংসারের সন্ধিবিচ্ছেদ সমযোগ সার, জীবন আদর্শের সন্ধিবিচ্ছেদ হচ্ছে জীবন যোগ আদর্শ। তারপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বানান উপসর্গযুক্ত শব্দ দেখি। গুরুত্বপূর্ণ বানানের মধ্যে রয়েছে তপস্যা, ইন্দ্রিয়, মনোজাগতিক, সংবেদনশীলতা, পরিশীলিত, কাণ্ডারি, ছাঁচ, ইশারা, সহিষ্ণুতা। আর উপসর্গযুক্ত শব্দ মধ্যে রয়েছে প্রশান্তি, উপভোগ্য, পরিপক্কতা, বিচিত্র, পরিপুষ্টি এবং অভিব্যক্ত।
আশা করি এটুকু অংশ আমাদের কাছে পরিষ্কার। তারপর এখন আমরা বিগত বছর প্রশ্ন দেখি। প্রশ্ন নম্বর 1, জীবন বৃক্ষ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর মনুষ্যত্বের সাথে সাদৃশ্য খুঁজেছেন কিসের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2019-20 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ আত্মার, বি সংস্কৃতি, সি বৃক্ষের এবং ডি নদীর গতির। সঠিক উত্তর হচ্ছে উত্তর ডি নদীর গতির। 2 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মতে যারা অন্যকে গুরু বলে মানে তারা দেশের কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2016-17 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ বন্ধু, বি শত্রু, সি শুভাকাঙ্ক্ষী এবং ডি দুশ্মন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি শত্রু। 3 নং প্রশ্ন, যা তার প্রাপ্তি তাই তার দান কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বিভাগে 2017-18 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ বৃক্ষ ও সৃজনশীল মানুষের, বি বৃক্ষের, সি মানুষের এবং ডি অরণ্যের। সঠিক উত্তর হচ্ছে অপশন এ বৃক্ষ ও সৃজনশীল মানুষের। প্রশ্ন নং 4, সে তো প্রাপ্তি নয় আত্মবিসর্জন এখানে কার কথা বলা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2017-18 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ সৃজনশীল মানুষের, বি নদীর, সি গাছের এবং ডি রবীন্দ্রনাথের। সঠিক উত্তর হচ্ছে অপশন বি নদীর। 5 নং প্রশ্ন, নীরব ভাষায় বৃক্ষ আমাদের কোন গান শোনায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2018-19 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ ব্যর্থতার, বি বেদনার, সি সার্থকতার এবং ডি অনুভূতির। সঠিক উত্তর অপশন সি সার্থকতার। প্রশ্ন নং 6, মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও এটি কোন রচনায় উল্লেখ করা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2018-19 সালে প্রশ্নটি এসেছে। অপশন এ বিড়াল, বি জীবন ও বৃক্ষ, সি আমার পথ এবং ডি অপরিচিতা। এবং বলাই বাহুল্য এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি জীবন ও বৃক্ষ। এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। জীবন ও বৃক্ষ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এর উত্তর হচ্ছে সংস্কৃতি কথা। প্রশ্ন নং 2, জবরদস্তি প্রিয় মানুষের বিকৃত বুদ্ধির কারণ কি? সঠিক উত্তর হচ্ছে তারা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি। প্রশ্ন নং 3, নদী কোথায় পতিত হয়? সঠিক উত্তর হচ্ছে সাগরে। 4 নম্বর প্রশ্ন, বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায় কোন ভাষায়? সঠিক উত্তর হচ্ছে নীরব ভাষায়। প্রশ্ন নং 5, জীবন বৃক্ষ প্রবন্ধে কাকে তপবন প্রেমিক বলা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। আশা করি এতক্ষণ আমাদের সাথে তোমরা থেকে দুটো লেখাই ভালো মতো বুঝতে পেরেছো যে এখানে গুরুত্বপূর্ণ অংশ কোনগুলো এবং কোন কোন ইনফরমেশনগুলো বারবার পরীক্ষা আসে। আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করেছি এবং আমরা সম্ভাব্য প্রশ্ন নিয়ে কথা বলেছি। আমরা ওভারঅল মোরালেস দুটো লেখাই মোটামুটি কভার করার চেষ্টা করেছি। একেবারেই লাইন বাই লাইন অথবা শব্দ বাই শব্দ হয়তো বা ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে আশা করি কোনো পার্টিকুলার লাইন বা কোনো পার্টিকুলার বাক্য নিয়ে যদি কারো কোনো ধরনের সমস্যা বা কনফিউশন থেকে থাকে সেটি আমাদেরকে জানাবে। আমরা পরবর্তীতে লাইভ ক্লাসে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাকে।